আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফব টিভি প্রেজেন্টস আজকের স্পেশাল পর্ব অর্থাৎ বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসে উপলক্ষে উদযাপন উপলক্ষে স্বাধীন আলাপ নামে আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো উপস্থাপক হিসেবে উপস্থিত আছি আমি ইমতিয়াজ আহমেদ এবং আমাদের দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন। শুরুতে আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অন্যতম একজন অতিথি জনাব নজরুল ইসলাম শাওন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সিইও হিসেবে আছেন আইভিএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন। আইভিএফ একটি মানবতা ধর্মী সংগঠন। পাশাপাশি আরেকজন উপস্থিত আছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি ইসলামিক এডুকেয়ার একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন। আমরা দুজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই একটি প্রশ্ন করতে চাই যে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি বা আজকে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে। এটা আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় বা মিডিয়ার মারফতে আমরা জানতে পারলাম যে আজকে ১৮ বছর পর এরকম আনুষ্ঠানিকভাবে ৩ বাহিনীর অংশগ্রহণে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সেখানে উপস্থিতিতে সেটা উদযাপিত হয়েছে। তো আমরা শুরুতেই জানতে চাইবো আমাদের আজকের অন্যতম একজন অতিথি জনাব নজরুল ইসলাম শাওনের কাছ থেকে যে এটাকে তিনি কিভাবে দেখছেন? একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আসলে আমরা স্বাধীনতা দিবসটাকে কিভাবে উদযাপন করা উচিত বা আমরা কতটুকু পেরেছি? ধন্যবাদ। হক টিভির মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা দিবসে উন্মুক্ত আলোচনায় আমার সামনে যারা আছেন এবং অনলাইনে যারা দেশ বিদেশে থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সর্বোপরি আজকে আমরা 18 বছর পর যে কুচকাওয়াজের মাধ্যমে ৩ বাহিনীর প্রধান সহ যে নতুন ধারা সৃষ্টি হলো, এটি আমি মনে করি আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশাল প্রভাব ফেলবে এবং বাংলাদেশ গণতন্ত্রে আরো এক ধাপ এগিয়ে গেল এবং আমরা আমাদের যে সুদূর প্রসারী যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে বাংলাদেশকে দেখতে চাই তার জন্য একটি মাইল ফলক। আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ আস্তে আস্তে আরো আন্তর্জাতিক মান সম্পূর্ণভাবে তাদের এই বিষয়গুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং আমরাও আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য আমরা আজকে এই স্বাধীনতার দিবসে বসে নতুন স্বপ্ন দেখার যে ধারা অব্যাহত আছে সেটিকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলকে আজকে এই স্বাধীনতা দিবসে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম শাওন। তো আমরা আমাদের আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছ থেকে স্বাধীনতা সম্পর্কে কিছু শুনবো। তিনি তার নিজস্ব বক্তব্য অবশ্যই দিবেন। পাশাপাশি আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা খেয়াল করেছি যে নতুন সরকার নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলে যারা আছেন অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী এখন প্রধান বিরোধী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির হচ্ছেন বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় প্রধান আরকি। তো এক্ষেত্রে তারা দেখলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ জাতীয় দিবসগুলো এখন ঘটা করে বা খুব ভালোভাবে উদযাপন করছে। যেমন আগে যে বিষয়গুলো আমরা দেখতাম যে খুব বেশি মিডিয়া ফলো হতো না বা খুব আনুষ্ঠানিকভাবে হতো না, সে বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ আজকে ২৬শে মার্চ সহ আ এর আগে ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছিল। এটা কি আসলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নাকি বিরোধী দলে যাওয়ার কারণে এটা সাংবিধানিকভাবে আইন মানার জন্য হচ্ছে অথবা জামাত ইসলামের দলীয় কোনো পরিবর্তন আসলো কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পপ টিভির আজকের এই চমৎকার আয়োজন স্বাধীন আলাপন, উপস্থাপক আমাদের একান্ত প্রিয় জনাব ইমতিয়াজ আহমেদ, স্টার বয়েজ চ্যাম্পিয়ন 2017 এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি জনাব নজরুল ইসলাম শাওন। সকলকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে যারা এই লাইভ শোটি দেখছেন, পপ টিভির দর্শক ও শ্রোতা সবাইকে আজকের এই সুন্দর আয়োজনে মহান স্বাধীনতার ৫৫তম দিবসে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমি স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি যারা এই বাংলাদেশকে পাকিস্তানের আগ্রাসন থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ১৯৭১ সালের আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার শুভ সূচনা করেন এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা স্মরণ করতে চাই এই আজাদির আন্দোলন শুরু হয়েছিল সেই সিপাহী বিপ্লব থেকে শুরু করে ১৯৪৭ সালে ভারত বাংলাদেশ
বিভক্ত হওয়ার মাধ্যমে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম লাভ করে। এরপর আমরা পাকিস্তানিদের কাছ থেকে আমরা আজাদির লড়াই আমাদের শুরু হয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের ভাষা। আমরা জানি 1952 সালে এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি এবং ভাষার স্বকীয়তা ফিরে পাই। একই সাথে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বীরত্ব গাথার পরিচয় দিয়েছে। এরই ধারাবাহিকতা 2024 সালে এসে আমরা একটি ফ্যাসিস্ট সরকারি বিদায়ের মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণ, আপামর জনতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার যেই নিরন্তর প্রয়াস, একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার যেই আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষাই মূলত 24-এর যে ছাত্র বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে। তো আজকের এই 55তম স্বাধীনতা দিবসে আমি সকল বীর শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মত্যাগ মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন সে প্রত্যাশা রাখছি। বিশেষ করে আমরা আজকে এমন একটি দিনে এসে উপস্থিত হয়ে আমরা এই স্বাধীনতার আলোচনায় অংশগ্রহণ করলাম, যেখানে বাংলাদেশের দুইটি শক্তি আজকে ক্ষমতার কাছাকাছি আছে। একটি শক্তি বাংলাদেশকে শাসন করছে, জাতীয়তাবাদের শক্তি, আর একটি ইসলামিক মূল্যবোধের শক্তি যারা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। আমাদের সম্মানিত উপস্থাপক উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জাতীয় দিবসগুলোতে সরব উপস্থিতি এবং খুব চমৎকার ভাবে তারা দিবসগুলো পালন করছেন, যা মিডিয়া ফলো করে প্রকাশ করছে। তো বিগত সময়ের তুলনায় এখনকার সরব উপস্থিতির কারণ কি? এটা আসলে চমৎকার একটি প্রশ্ন। তো সেই বিষয়ে আমি যদি একটু বলতে চাই, আসলে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের কে হেফাজত করার ক্ষেত্রে অতন্দ্র ভূমিকা পালন করছেন, তারা কিন্তু সেই বালাকোট থেকে শুরু করে এই আজাদির লড়াই, সেই শাপলা চত্বর এবং সর্বশেষ আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং আলেমে দ্বীন সবার রক্ত ঝরেছে এই বাংলার ভূখণ্ডে। যার কারণে তারা কিন্তু 52-এর ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে যারা তমুদ্দিন মজলিস যারা গঠন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, প্রিন্সিপাল আবুল কাসিম থেকে শুরু করে আমাদের ভাষা শহীদগণ যারা এই নেতৃত্ব দিয়েছেন, সেখানে গিয়েছিলেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গোলাম আজম সাহেব, তিনি কিন্তু স্মারকলিপি পেশ করেছিলেন। তো এই যে তাদের পদালোচনা, তাদের বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন, তো সেটা হয়তো বিভিন্ন সময় মিডিয়া তারা হয়তো ক্ষমতা থেকে দূরে থাকার কারণে তাদেরকে সেভাবে ফলো করে প্রচার করা হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন সময়ের পরিবর্তে দেশ এবং মানুষের আকাঙ্ক্ষার আলোকে তারা কিন্তু আজকে ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছে। তো সেজন্য রাষ্ট্রীয় প্রটোকল হোক অথবা তাদের বর্তমান অবস্থান জনসমর্থনের ভিত্তিতে খুব মানুষের ম্যান্ডেট পাওয়ার দিক থেকে তারা অনেক কাছাকাছি চলে আসার কারণে আজকে কিন্তু মিডিয়া বাধ্য হচ্ছে তাদের এই বিষয়গুলো প্রকাশ করতে এবং প্রচার করতে। সে কারণে হয়তো আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে তারা ইদানিং ভালোভাবে বা ফলাওভাবে জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ করছে। এটা যেমন পূর্ব সময় অংশগ্রহণ করছে, সেটা অত মিডিয়া কভার করে নাই। আবার তবে হ্যাঁ, এটা সত্য যে তারা নতুন নতুন ভাবে যে কিছু বিষয়, যেমন শহীদ মিনারে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া, সেখানে গিয়ে শহীদদের জন্য যে নতুন কালচার তৈরি করছে, যে তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, শুধু দাঁড়িয়ে নীরবতা পালন নয়, বরং ইসলাম শিখায় যে কোনো ব্যক্তি যদি তার দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আত্মত্যাগ করে, তাদের রূহের মাগফিরাত কামনা করতে হয়, তাদের জন্য কল্যাণ কামনা করতে হয়, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যেন কবুল হয় সেজন্য দোয়া করতে হয় এবং সেই মর্যাদা প্রাপ্ত যেন তারা হয়। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। বরঞ্চ জামাত ইসলামী এই কাজটা করার মাধ্যমে ইসলামের যে মূল মেসেজ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা জাতীয় বীর তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তাদেরকে স্মরণ করতে হয়, সেই জিনিসটা মূলত তারা দেখিয়ে দিয়েছে। সেজন্য জামাতের এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই এবং যারা এর আলোচনা সমালোচনা করছেন, গঠনমূলক আলোচনাকেও আমি সাধুবাদ জানাবো। আজকের এই সুন্দর আয়োজনে যারা সম্পৃক্ত আছেন, দর্শক শ্রোতা সবাইকে আমি আরেকটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যেমন আমরা বলছি যে 18 বছর আমরা এটা পালন করতে পারিনি বা উদযাপন হয়নি ওইভাবে আনুষ্ঠানিকভাবে। তো 18 বছর বলতে 17 বছর তো প্রায় ফ্যাসিস্ট সরকার ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ছিলেন 1-1.5 বছর। তো ওই সময়ও পালিত হয়নি। এখন অনেকেই প্রশ্ন করছে যে এটার সাথে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত, অর্থাৎ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা অনেকেই সামাজিক মাধ্যমে লিখছে যে এজন্যই কি এটা এতদিন এইভাবে ফলো করে আমরা আনুষ্ঠানিকতা দেখতে পাইনি, নাকি অন্য কোনো কিছু আছে? জি, ইমতিয়াজ সাহেব, আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে মহান 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসের সাথে মেজর জিয়াউর রহমান, ওনার স্মৃতি এবং ওনার অনেক ইতিহাস এখানে জড়িত আছে, ওনার কর্মকাণ্ড জড়িত আছে, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা করেছেন। তো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। তো এইটা অনেকে মুছে ফেলতে চেয়েছিল, এই ঐতিহাসিক সত্য কথাটি। তো আসলে তাদের এই গাত্রদাহ হতো যখন এই কথাগুলো আলোচনা হতো। আজকের এই সুন্দর দিবসে এর আলোচনা অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ বলে বিবেচিত হয়েছে। আর একই সাথে জাতীয় দিবসগুলোকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কীর্তিগাথাকে আমরা যদি চমৎকারভাবে এবং গঠনমূলকভাবে উপস্থাপন করতে চাই, আজকে যে কুচকাওয়াজ হয়েছে এবং সকল আমাদের এখানে ডিফেন্সের যারা ছিল, সকল বাহিনীর সকল নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহকারে মন্ত্রী পরিষদ বর্গবৃন্দ যারা আছেন, সবার সরব উপস্থিতিতে সুন্দর আয়োজন, রাষ্ট্রীয় এই সুন্দর এই দিবস উদযাপন হয়েছে। এটি সকল দেশের জন্য, একটি স্বাধীন দেশের জন্য এটা গৌরবের এবং সম্মানের। তো যারা বিগত সময়ে এই সুন্দর আয়োজনটিকে করতে পারেন নাই, এটা তাদের ব্যর্থতা। আর জাতীয়ভাবে তাদের এটা গ্লানি। কারণ হলো, কোনো জাতি ইতিহাস এবং ঐতিহ্য যদি মুছে দিতে চায়, সে জাতি আসলে তারা মূলত তাদের নিজেদেরই ক্ষতি সাধন করে। তো সেজন্য আমাদের ইতিহাসের পরতে পরতে যে বীর সেনানীদের ভূমিকা আছে, স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পরবর্তী যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, অবশ্যই তাদের মূল্যায়ন করা, তাদের স্বীকৃতি দেয়া এবং ইতিহাসের পাতায় তাদের যথার্থ স্থান দেয় একজন বুদ্ধিমানের কাজ হবে। সে জায়গা থেকে বর্তমান সরকার যে কাজটি করেছে, আশা করি সামনের দিনগুলোতে ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি এবং এই সুন্দর উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আপনি চমৎকার উত্তর দিয়েছেন আমাদের প্রশ্নগুলোর। তো আমাদের আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব। তো আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমরা কিছুদিন ধরেই আমাদের মিডিয়া মারফতে জানতে পেরেছি বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, সোশ্যাল মাধ্যমগুলোতে হিউজ ভাইরাল হয়েছে যে বিষয়টা যে ঈদ উপলক্ষে একটি প্রতিষ্ঠান নবীন ফ্যাশন যে ছাড়টা দিয়েছিল, সেটার বিপরীতে কিছু ব্যবসায়ী আবার এটা বন্ধ করে দেওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা নিয়েছে বা অন্যভাবে চাপ প্রয়োগ করেছে। তো এই ক্ষেত্রে আসলে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বলেন বা রাষ্ট্রীয় যেটাই বলেন, এখানে একজন নাগরিকের স্বাধীনতা খর্ব হয় কিনা? জনাব নজরুল ইসলাম শাওন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন। স্বাধীনতা দিবসে এক ব্যবসায়ীর স্বাধীনতা হরণ এবং আরেক দিকে অন্য ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট, এটা যদি আমরা সামনাসামনি রাখি তাহলে দেখতে পাবো যে বড় বড় অতীতে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়ে যারা সাধারণ ক্রেতা ছিলেন তাদেরকে একটা জিম্বির মাধ্যমে নিয়ে আসা হয়েছে। যে আপনি নবীন ফ্যাশন যে কাজটা করেছিল, যে তারা এই সিন্ডিকেট ভেঙে তারাও প্রফিট করেছে, কিন্তু তারা বেশি বিক্রি করে কম প্রফিট করার চিন্তা করেছে। আর সিন্ডিকেটরা চাচ্ছিল যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধার্য করে কম বেচা কিনা হলো যাতে প্রচুর মুনাফা অর্জন করা যায়, যেটা কিনা আমরা পত্রপত্রিকার মাধ্যমে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হলাম যে স্পষ্ট একটা মেসেজ এসেছে। সেটা হলো যে বিশাল সেন্টারের
যে ব্যবসায়ী সমিতি ছিলেন, সেই সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা এই নবীন ফ্যাশন হাউসকে বন্ধ করে দিয়েছেন এবং সেক্ষেত্রে ওসি সাহেবও সাথে ছিলেন এবং ভদ্রলোক নবীন ফ্যাশনের মালিক সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি একটি নতুন ধারা সৃষ্টি করতে চেয়েছিলাম ব্যবসায়িক জগতে, যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয় উপকৃত হয়, কিন্তু আমাদের দেশীয় যে সিন্ডিকেট বিজনেস আছে যেটা ভাঙা আমার পক্ষে সম্ভব নয় এবং যার পিছনে রাষ্ট্র জড়িত। আমরা দেখতে পেলাম মহামান্য আদালত এবং আমাদের একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের সহযোগিতায় জাতির কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এই নবীন ফ্যাশনের যতগুলো হাউস ছিল সবগুলো খোলার জন্য আদালত নির্দেশ দিয়েছেন এবং বিশাল সেন্টার সংলগ্ন যে থানা ছিল সেই থানার ওসিকে পরিবর্তন করা হয়েছে এবং আশা করি যে এই স্বাধীনতা দিবসে আমরা নতুন ভাবে শপথ নিয়ে একটি ধারা উন্মোচন করলাম যে সিন্ডিকেট যতই শক্তিশালী হোক না কেন, আমরা যদি সচেতন হই এবং সাধারণ মানুষ যদি সচেতন হয়, তাহলে কেউ না কেউ এগিয়ে এসে এই সুন্দর বিষয়টিকে সমাধান করেন। তো সবচেয়ে বিশেষ ভূমিকা ছিল মিডিয়া। এই অনলাইন মিডিয়া বিষয়টিকে সবার কাছে, জাতির কাছে স্পষ্ট করতে পেরেছেন বলেই পেরেছি। তাহলে দেখা যেত যে ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে সে চলে গিয়েছেন। তো এটিকে একটি ভালো লক্ষণ মনে করছি স্বাধীনতা দিবসে, যে অন্যান্য ব্যবসায়ীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হিসাবে থাকবেন। এবং আমি ধন্যবাদ দিচ্ছি বিরোধী দলীয় এমপি সাহেবকে, যিনি বিষয়টি সবার নজরে নিয়ে এসেছেন। যদিও এটা সরকারি দলের উদ্যোক্তা হওয়া উচিত ছিল সমঝোতার জন্য, তারপরেও আমি ধন্যবাদ দিচ্ছি যে আমরা তো একটা ভালো লক্ষণ দেখতে পেলাম যে আমরা ক্রেতা সাধারণরা যারা নিশ্চুপ থাকি তারাও এই বিষয়টা সবার দৃষ্টি আকর্ষণ করতে সম্মুখ হয়েছে এবং অনলাইনে হিউজ পরিমাণ মতামত ভিউজ আসছে, যে আমরা এটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ যে জাতি সজাগ, এখন আর কেউ ঘুমিয়ে নেই, ইচ্ছে করলেই অনেক কিছু করা সম্ভব। এটা আসলে 2026 সালে এসে এটা আমরা বুঝতে পারছি এবং আলহামদুলিল্লাহ অনলাইন এই যে আমাদের আজকে ফক টিভির আছে এবং অন্যান্য অনলাইন জগতে যে সমস্ত অত্যন্ত প্রহরীরা যারা আছেন তারা এই বিষয়গুলো আমাদের কাছে দ্রুত মেসেজগুলো পৌঁছে দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। জি, যে আপনি একটি কথা বলেন সিন্ডিকেট ভাঙার ব্যাপারে এখন জাতি সজাগ। তো আমরা যেই বিষয়টা সর্বশেষ খেয়াল করলাম গতকালকে, যে সবচেয়ে বেশি সিন্ডিকেট যেই অংশটাকে আমরা ধরে থাকি বা মানুষ মনে করে যে পরিবহন সেক্টরে সবচেয়ে বড় সিন্ডিকেট বাংলাদেশে বা বাজার সিন্ডিকেট। তো অনেকেই দাবি করছেন যে গতকালকে দৌলতিয়া ফেরিঘাটে যে দুর্ঘটনাটি ঘটলো সেটার সাথে সিন্ডিকেট জড়িত কিনা। কারণ তাদের বক্তব্য, জনসাধারণের বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে, ঈদের এই মুহূর্তে এক একটা বাস চেক আপ ছাড়াই, তার পুরো বডি ঠিক আছে কিনা বা ইঞ্জিন গুলো ঠিক আছে কিনা এগুলো চেক আপ ছাড়াই 40-50 ঘন্টা টানা রান করছে। ড্রাইভার চেঞ্জ হচ্ছে, বাট বাসকে বা পরিবহনকে কোনো যেটাকে বলে যে রেস্ট দেওয়া হচ্ছে না, বিশ্রাম দেওয়া হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই যে বড় একটা দুর্ঘটনা ঘটলো, এটার পিছনে কি কোনো সিন্ডিকেট দায়ী অথবা ড্রাইভার? অনেকে বলেছিল যে ড্রাইভার হয়তো বা হেল্পারকে দিয়ে পালিয়ে গিয়েছে বা হেল্পারকে রেখে সে চা পান খেতে গিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে উদ্ধার অভিযানের পর সেখানে ড্রাইভারও মৃত, তাকে উদ্ধার করা হয়েছে এবং তার আইডি কার্ডও ছিল। তো এই ক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখেন? এই সিন্ডিকেট কি আমাদের আসলে ভাঙা সম্ভব কিনা বা এটার জন্য দায়ভার কার? ধন্যবাদ সাংবাদিক ইমতিয়াজ আহমেদকে। আসলে খুব মর্মান্তিক একটা বিষয়। আমরা স্বাধীনতা দিবসে আজকে যেখানে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন চলছে 2026, আমরা এখনো যাতায়াতগতভাবে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। আমি অত্যন্ত দুঃখের সাথে, গভীর বেদনা নিয়ে
এই কথাগুলা বলছি, যে সমস্ত পরিবার পরিজন এই ঈদ শেষ না হতেই কর্মজীবন শুরু হওয়ার পূর্বেই স্বাধীনতা দিবসের প্রত্যুষে ইন্তেকাল করলেন বা মারা গেলেন, তারা সবাই নির্দোষ ছিলেন। তারা সবাই আমাদের পরিবহন ব্যবস্থাপনা ত্রুটির শিকার হয়েছে। তারা আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আজকে বীর বেশে, কিন্তু আমাদের যে অনেকগুলো লেকিংস আছে, আমাদের যে রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের এখনো ম্যাচুরিটি আসেনি, তার একটা বড় প্রমাণ হচ্ছে পরিবহন জগৎ। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে এই পরিবহন জগৎটি নিয়ন্ত্রণ করছে বড় ধরনের একটি সিন্ডিকেট, যেখানে আমাদের দেশের রুলস গুলোকে বিভ্রাঙ্গুলি দেখানো হয়, মেনটেন করা হয় না। এবং আমরা 1984 সনে আইন ছিল পরিবহন সেক্টরে যে ফেরিঘাট পারাপারের সময় সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে, সে আইনটিকেও মানা হয়নি। পরিবহন যে ধরনের আইন সংসদে পাশ হয়েছে তার অধিকাংশ আইনগুলোই পরিবহন সেক্টরে মানা হয় না। ঈদের সময় চাঁদাবাজি এবং উপরি এক একটি বাসের মধ্যে যাত্রী উঠানো, মোড়া দিয়ে যাত্রীদেরকে বসানো, এবং সর্বশেষ গতকালকের যে ঘটনাটা ঘটে গেল দেউলদিয়া ফেরিঘাটে, সেটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। আমরা এটার আজকের এই ফক টিভির মাধ্যমে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি, এবং যারা নিহত হয়েছেন সেই সকল পরিবারের জন্য রাষ্ট্রীয় অর্থ দান করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং একটি বিষয় খুব স্পষ্ট, সেটি হচ্ছে যে পরিবহন জগতের মধ্যে যে ধরনের নৈরাজ্য বিরাজ করছে, এবং আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করলাম, সেটি হচ্ছে যে বাসটি খুব দ্রুত গতিতে পানির মধ্যে পড়ে গিয়েছে। বাসটি তার কোনো কন্ট্রোল ছিল না। বাসটি যিনি ড্রাইভ করছিলেন তিনিও হয়তো ক্লান্ত ছিলেন, কারণ ঈদের মৌসুম, এখন যাত্রীরা প্রচুর পরিমাণে বাড়ি থেকে, দেশ থেকে ঢাকার দিকে, ঢাকামুখী আসছেন। কন্টিনিউ এক একজন ড্রাইভার দিন রাত গাড়ি পরিচালনা করছেন, যেটা কোনো আইনের মধ্যেই বৈধতা নেই। এবং সরকারকে আমি ধন্যবাদ দেব যে আমরা দেখেছি ঘটনা ঘটে যাওয়ার পর দ্রুত রেসপন্স করেছে এবং অল্প সময়ের ব্যবধানে তারা ডুবন্ত এই বাসটিকে উঠাতে সক্ষম হয়েছে, এবং বেশ কিছু লোক এখনো নিখোঁজ আছে, অসুস্থ অবস্থায় হসপিটালে অনেকেই মারা গিয়েছেন। এই বিষয়টি আমরা 2026 সালে এসে এখনো যে অনেক ধরনের ত্রুটির মধ্যে বিরাজমান আছি আমাদের রাষ্ট্রীয় কাঠামো, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটির ব্যাপারে এখনই জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত এবং মৌলিক কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিবহন সেক্টরটা হচ্ছে যে কোনো দেশের রাষ্ট্রীয় কাঠামোর অর্থনৈতিক উন্নয়নের একটি মাইল ফলক, সোপান। আর আমরা এই বাংলাদেশ এখনো পরিবহন মালিকদের কাছে, পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি অবস্থায় আছি। এটির আমরা নিরসন চাই। ধন্যবাদ আপনাকে। জি, আমরা খুব সুন্দরভাবে আমাদের করা প্রশ্নের উত্তরগুলো শুনলাম। আসলে আমাদের এই অনুষ্ঠানটার নাম স্বাধীন আলাপ, অর্থাৎ এখানে স্বাধীনভাবে যে কোনো কিছু বলতে পারে, সেটা আলোচনা সমালোচনা আমরা সবকিছু করতে পারি। তো আমরা আমাদের আরেকজন অতিথির কাছে একেবারে শর্ট, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে হয়তো আমরা 2-3 মিনিট চালাতে পারবো। তো আমরা একটা একদম শর্ট প্রশ্ন করছি যে এই যে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া আদায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালানো, নিয়ম নীতির তোয়াক্কা না করা,
এইটার ক্ষেত্রে কি আসলে সরকারের মন্ত্রী যারা আছেন বা দায়িত্বের পর্যায়ে যারা আছেন তাদের যে উদাসীনতা, তাদের যে বক্তব্যগুলো এগুলোর কোনো এফেক্ট পড়ে কিনা? এর কারণ হচ্ছে যে আমরা দেখেছি ঈদের আগে বেশ কয়েকটা পরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়েছে। বাট আমাদের সম্মানিত পরিবহন মন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন, "না, ভাড়া বেশি নেওয়া হয়নি, বরঞ্চ কয়েকটা পরিবহনে ভাড়া কম নেয়া হয়েছে।" তো এই যে এই ধরনের বক্তব্যগুলোকে আসলে পরিবহন সেক্টরের মাফিয়া যারা আছে বা যারা এটাকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আরো উদ্বুদ্ধ করে কিনা বেপরোয়া হওয়ার ক্ষেত্রে? এটা উত্তর দিবেন আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় মোহাম্মদ মাওলানা আবু ইউসুফ পাটোয়ারী। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক জনাব ইমতিয়াজ আহমেদকে। একেবারেই সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আসলে আমরা বিগত সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছি এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন হরতাল অবরোধের ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের বা পরিবহন মালিকদের বা এই সেক্টরটা যারা নিয়ন্ত্রণ করে তাদের বিশাল একটা আধিপত্য এখানে দেখা যায়। অনেক সময় তারা যদি সরকারি দলের হয়ে থাকে তখন সরকার চাইলেই পরিবহন সেক্টরটাকে বিকল করে দিতে পারে। শুধু একটু হাতের ইঙ্গিত বা ইশারায়। তো একইভাবে তাদের এই প্রভাবটা একবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছায়। একজন সাধারণ ভোক্তা যারা আছেন, যারা পরিবহন সেবা গ্রহণ করেন, যারা দূরপাল্লায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে যেতে হয়, তারা কিন্তু এই ভোগান্তির শিকার হয়। তো এক্ষেত্রে যারা ড্রাইভার থাকেন, যারা হেল্পার থাকেন অর্থাৎ যাত্রীদের নিরাপত্তার জন্য যারা নিয়োজিত থাকেন, তাদের উচ্ছৃঙ্খলতা, তাদের এই জীবনযাপন একেবারেই অন্যরকম। তো সেক্ষেত্রে তারা অনেক সময় ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকে। অনেক সময় তারা মাদক সেবন করেন, মাদক পাচারের সাথে জড়িত থাকেন। এই লাইনগুলা তাদের কাছে ক্লিয়ার থাকে। অনেক সময় যাত্রীদেরকে এই যে আমরা দেখি বাসে ডাকাতি হয় বা এই মালিক যারা বাসে যাত্রী আছেন তাদের ভোগান্তির শিকার হয়। এগুলা যারা এই বাস পরিচালনার দায়িত্বে থাকেন তাদের সাথে একটা যোগ সাজস থাকে। তারা মূলত এগুলা সব জানে, রোড গার্ড জানে কে ভালো কে মন্দ, তারা কারা কোন কাজের বা কোন বিষয় তারা এখানে এই কি নিয়ন্ত্রণ করছেন, মাদক নিয়ন্ত্রণ কারা করছেন, তারপরে হলো বা অন্যান্য যে বিষয়গুলা চালানগুলা কারা আনছেন নিচ্ছেন, এগুলো তাদের সাথে খুব ক্লিয়ার তাদের কাছে। অর্থাৎ এই সেক্টরটা পুরা সম্পূর্ণভাবে এখানে সরকার এর পক্ষ থেকে যেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুধু তারা না, এখানের সাথে বড় একটা সিন্ডিকেট এখানে জড়িত। যারা একবারে টপ লেভেল থেকে শুরু করে একবার লোয়ার লেভেল পর্যন্ত সব সেক্টরে তাদের অবস্থান আছে। তো এটা একটা মাফিয়া চক্রের মতো। তো এখানে আসলে কোনো ভালোর এই যে হওয়া বা ভালো অ একটা পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করার জন্য দায়ী মালিক সমিতি, তারপরে হলো যারা পরিচালনা করে ড্রাইভার থেকে শুরু করে হেল্পার সবাই এবং হলো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের ছত্রছায়ায় তাদের এই প্রভাবটা খাটায় তারা। তো স্বাভাবিক কারণে ভোক্তা যারা আছেন, যারা পরিবহন সেবা গ্রহণ করেন, সেই যাত্রীরা কিন্তু হয়রানির শিকার হয় নানানভাবে। তো এই যে একটা অসম প্রতিযোগিতা, ঈদের সময় আসলে তারা অতিমাত্রায় ভাড়া নেয়া, তারপরে হলো যাত্রীদের খুব দ্রুত এক স্থান থেকে আর স্থানে নিয়ে দ্রুত কোনরকম রেখে আবারও আসা। মানে ২ টা টিপ যেখানে মারার কথা সেখানে সে ৪ টা মারবে। অর্থাৎ মানে এই যে বেপরোয়া অনিয়ন্ত্রিত মানে পরিবহনের যেই বিষয়গুলো আছে, এর কারণে দেখা যায় যে বেসামাল একটা অবস্থা তৈরি হয়। সেখানে একটা পর্যায়ে গিয়া মারাত্মক ধরনের দুর্ঘটনার শিকার হয়। লঞ্চ দুর্ঘটনা ঘটে। এরপরে হলো এই যে ফেরিতে মানে কি ভয়াবহ একটা কাণ্ড। সেখানে ঢাকা ফেরত আনন্দ শেষ করে ঢাকায় ফেরত আসতেছেন। সেখানে রাজবাড়ী থেকে শুরু করে এই আসার পথে দৌলতদিয়া ঘাটে এই ঘটনা ঘটে গেল। তো এইভাবে তো প্রতিনিয়ত ঘটছে। কিছুদিন আগে আমাদের কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা ঘটলো। একবারে বাসকে সামনে রেখে পরে খোঁজ খবর নেয়া গেল সে লাইনম্যান ওখানে ছিল না। ২ জন লাইনম্যান ২ পাশে থাকে, এরা কেউ সেখানে উপস্থিত ছিল না। তো এই যে অবহেলা মানুষের জীবন নিয়ে, তো এই ক্ষেত্রে আসলেই সরকারের দায়ী। সরকারের এই ক্ষেত্রে কঠোর হওয়া উচিত এবং যাদেরকে যে লোকবল যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে সাবধানতার সাথে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আরো সিনসিয়ারলি ভূমিকা এবং কঠোর নজরদারি সরকারের কাছ থেকে নেওয়া উচিত। এখানে সরকারের যথেষ্ট একটা উদাসীনতা আছে। পাশাপাশি এই রুটগুলাতে যে অনৈতিক ব্যবসা-বাণিজ্য চলে সেগুলার নিয়ন্ত্রণকারী হলো সরকারি
বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গরা, তারা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং সরকার যদি একটা কমিটমেন্টে চলে আসে যে না, আমরা এই জাতীয় নৈরাজ্য আর বাংলার জমিনে হতে দেব না, তাহলে আসলে একটা পর্যায়ে কিন্তু এগুলা সমূলে উৎপাদন করা সম্ভব। না হয় সামান্য কিছু ঈদ বা বিভিন্ন ধরনের অকেশনে যদি আমরা এই ইয়েগুলাতে, কাউন্টার গুলাতে, তারপরে হলো বাস স্টেশন গুলাতে যদি আমরা অভিযান চালাই, হয়তো সাময়িক কিছু দেখা যাবে যে হ্যাঁ আমরা কিছু একটা করছি, আসলে কিন্তু প্রকৃতপক্ষে কিছুই করা হচ্ছে না, বরঞ্চ তাদের অবস্থান সুসংহত থাকছে। তাদের ওরকম কোনো পানিশমেন্ট না হওয়ার কারণে, দীর্ঘস্থায়ী কোনো ধরনের ব্যবস্থা না থাকার কারণে আমরা পরিবহনের মাধ্যমে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে স্থায়ীভাবে আমাদের সরকারের কিছু একটা করা উচিত, যেন আমাদের পরিবহন সেক্টরে আমরা যারা উম এই বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আমরা যারা যাত্রী আছি, যাত্রী সেবা নিশ্চিত করা উচিত। এটা সরকারের দায়িত্ব। পাশাপাশি যারা মালিক শ্রমিক আছে, তাদেরও উচিত যে ব্যবসার যে উদ্দেশ্য শুধুমাত্র টাকা ইনকাম করা না, বরঞ্চ সেবা দেয়া, সেই সেবার মানসিকতা তাদের ভিতরে তৈরি হওয়া উচিত। তো সেই জন্য আসলে একটা মোটিভেশনাল ব্যবস্থা থাকা উচিত। পাশাপাশি যারা এই কর্মসংস্থান, মূলত যারা লেবার শ্রেণী, তারা কিন্তু খুব বেশি একটা পাচ্ছে না। এই টাকাগুলো চলে যায় অন্যত্রে। তাদেরকে দিয়ে খাটানো হচ্ছে এবং টাকা ইনকাম করানো হচ্ছে। তো প্রকৃতপক্ষে দিন শেষে তারা ৳১,০০০ পায়, ৳১৫০০ পায়, এর বেশি পায় না। তো এই ক্ষেত্রেও নজর দেওয়া উচিত। যারা এই শ্রমিক, তাদেরও যেন তারা আ তাদের সঠিক পারিশ্রমিকটা তারা নিশ্চিত করতে পারে, তারা যেন পায় এবং তাদের এটা যেন ইনসাফপূর্ণ হয়। তাদের ঘর সংসার চালাতে যেন হিমশিম খেতে না হয়, অসৎ উপায় যেন তাদেরকে অবলম্বন করতে না হয়। তাদের এই আর্থিক দৈন্যতার কারণে কিন্তু তারা বিভিন্ন রোডে ইয়াবা থেকে শুরু করে নানান ধরনের মাদক চালানের সাথে তারা জড়িত হয়। মূলত অতি লোভ, অতি মানে অল্পতে টাকা পেয়ে যাওয়া বা ধনী হওয়ার মানসিকতা, যে বড় ধরনের পেরেশানি, এই যে এ কায়িক শ্রম, এগুলাতে খুব বেশি টাকা পাচ্ছে না। তো সেজন্য তারা ওই চালানগুলার সাথে সম্পৃক্ত হয়, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। একটা পর্যায়ে তারা নিজেরাও মাদকাসক্ত হয়। এইজন্য আমাদের যাত্রীরা অনিরাপদ হয়ে যায় তাদের কাছে। তো সেই জায়গাগুলা থেকে এগুলো যদি কঠোরভাবে মান্য করা হয়, তাহলে আশা করা যায় আমাদের পরিবহন সেক্টরে একটা ভালো একটা সুবাতাস বয়ে আসবে এবং একটা শৃঙ্খলা বিরাজমান থাকবে। এতে করে যাত্রীদের হয়রানি কমবে এবং দেশে একটি পরিবহন সেক্টর একটা খুব চমৎকার একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গাগুলো সরকার উদ্যোগ নেবে, এটা আমরা আশা করছি। জি, অনেক, অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই স্বাধীন আলাপ অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনারা দুজন খুবই চমৎকার কথা বলেছেন, যেগুলো আসলে সরকার, বিরোধী দল এবং জনগণের জন্য খুবই কল্যাণকর। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ২০২৬ সালের ২৬শে মার্চ যারা উদযাপন করেছেন কুচকাওয়াজের মাধ্যমে বা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রেখেছেন তাদের প্রতি। এবং এখান থেকে, এই অনুষ্ঠান থেকে আমরা স্মরণ করছি এই ঈদে, অর্থাৎ ঈদুল ফিতরে এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ২০০ এর অধিক মানুষ এখানে নিহত হয়েছেন যাত্রাপথে। ১৮ই মার্চ থেকে শুরু করে আজকে ২৬শে মার্চ পর্যন্ত লঞ্চ, ট্রেন এবং বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সবার জন্য আমরা দোয়া করছি। এবং ফব টিভির যারা দর্শক আছেন সবার কাছ থেকে আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো প্রোগ্রামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।